সময় ওই মেয়েটার এই সুযোগে আমি জানি না, আমি এই বিষয়টা শিওর না। আমি ধারণা করছি যেহেতু ওরা এর আগে একবার হাসানাইফকে মেরে ফেলার অ্যাটেম্প নিয়েছিল এবং হাসানাইফ নিজেই একটা মামলা করেছে, মামলাটা এখনো আছে। তো আপনারা এটা জানতে চান যে হাসানাইফ যে মরলো এটা স্বাভাবিক কিনা, নাকি ওনাকে কিছু খাইয়ে কয়েক মাস আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তারই পুত্রবধূ নীলা ইসরাফিল। জোরপূর্বক সন্তানকে আলাদা রাখা, শারীরিক নির্যাতন, গর্ভপাত, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন নীলা ইসরাফিল। শুধু এখানেই তিনি ক্ষান্ত হননি নীলা ইসরাফিল। তিনি আপত্তিকর কথা মিডিয়াতে বলে বেড়াচ্ছেন আরিফ হাসান ধর্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু ঘটনা হচ্ছে সম্পূর্ণই উল্টো। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর জন্য দায়ী ছেলের বউ নীলা ইসরাফিল। প্রোটোকল মেনটেন করার পরে ওনাকে আমরা মৃতই পেয়েছি। ইনফ্যাক্ট ওনার পরিবারের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, উনি সময় ভাত খাচ্ছিলেন এবং ওখান থেকে পড়ে যান। তো আমরা ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, কার্ডিও পালমোনারি ফেইলিয়ার যেটাকে বলে। আমরা বিভিন্ন প্রোটোকল মেনটেন করার পরে, চেষ্টা করার পরে ওনাকে 3:35 মৃত ঘোষণা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আব্দুল সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনার মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা জানেন গতকালকে চলে গেছেন বর্তমানে সরকারের একজন উপদেষ্টা হাসান আরিফ, যিনি অনেক জ্ঞানী গুণী ব্যক্তি হলেও বয়সের শেষ পর্যায়ে এসে শুধুমাত্র তার পুত্রবধূর কারণে তাকে সমাজে নানানভাবে অপমান, অপদস্থ এবং অপমানিত হয়েই তার শেষ বিদায়টি নিতে হয়। হয়তো ইতিমধ্যে অবগত আছেন হাসান আরিফের পুত্রবধূ নীলা ইসরাফিল, যিনি হাসান আরিফের ছেলে ইয়ামিন ইসরাফিলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছে। শুধু তাই নয়, হাসান আরিফের বিরুদ্ধে তিনি অপকর্ম থেকে শুরু করে তাকে নানাভাবে শ্লীলতাহানির অভিযোগ তুলেন নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করছে এসব ভিডিও। হঠাৎ করে কেন নীলা ইসরাফিল তার পুত্রবধূ কেন হাসান আরিফ এবং তার ছেলের বিরুদ্ধে নানানভাবে অভিযোগ তুলেছে? ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নীলা ইসরাফিলের বেশ কিছু অপ্রীতিকর ভিডিও ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে, যে ভিডিওগুলো দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি। আসলে যে ব্যক্তি হাসান আরিফ শেষ বয়সে এসে পর্যন্ত তাকে অপমানিত, নানাভাবে অপমান অপদস্থ হয়ে তাকে শেষ বিদায় দিতে হয়েছে শুধুমাত্র তার পুত্রবধূর কারণে। সে পুত্রবধূ আসলে চারিত্রিক দিকটা বা ব্যক্তি হিসেবে কেমন? হাসান আরিফের ছেলে ইয়ামিন ইসরাফিলের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে তার স্ত্রী, সেসব অভিযোগ আদৌ সত্য কিনা বা তার আসলে ব্যক্তি হিসেবে কেমন, সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা। আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন বেশ কিছু ভিডিওতে, যেখানে তিনি অর্থাৎ হাসান আরিফ থেকে শুরু করে তার ছেলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছে, যে অভিযোগগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আজকের এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে এই নীলা ইসরাফিল কতটুকু সত্য বলতেছে। ইতিমধ্যে আপনারা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন তার মাথা ফাটিয়ে ফেলেছে এবং তার পাশাপাশি তিনি থানায় গিয়ে বিভিন্নভাবে মামলা করতেছেন। তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন অর্থাৎ তার ছেলে এবং হাসান আরিফের বিরুদ্ধে। তিনি হাসান আরিফ কেন এরকম একটা একজন মানুষ কিভাবে উপদেষ্টা হয় সেটা নিয়ে কিন্তু নানান প্রশ্ন তুলেছেন, নানানভাবে অভিযোগ তুলেছেন, নানানভাবে অপ্রীতিকর মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ থেকে দেখানোর চেষ্টা করব যে তিনি আসলে কেমন অভিযোগ তুলেছেন বা কি অভিযোগ তুলেছেন হাসান আরিফ এবং তার ছেলের বিরুদ্ধে। দৃশ্যটাকে তিনি আসলে কি চাচ্ছেন। তো দর্শক, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কয়েক মাস আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তারই পুত্রবধূ নীলা ইসরাফিল। জোরপূর্বক সন্তানকে আলাদা রাখা, শারীরিক নির্যাতন, গর্ভপাত, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন নীলা ইসরাফিল। শুধু এখানেই তিনি ক্ষান্ত হননি নীলা ইসরাফিল। তিনি আপত্তিকর কথা মিডিয়াতে বলে বেড়াচ্ছেন আরিফ হাসান ধর্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু ঘটনা হচ্ছে সম্পূর্ণই উল্টো। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর জন্য দায়ী ছেলের বউ নীলা ইসরাফিল। আজকে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কি কারণ। নীলা ইসরাফিলের অস্বাভাবিক কার্যক্রম ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন তাকে কি ধর্ষণ করতে চেয়েছে না কি, সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবো। চলুন ভিডিওটি দেখে আসি। উপদেষ্টা হাসান আরিফের ছেলের বউ নীলা ইসরাফিল কোন কাজটি বাকি রেখেছে? এই সমাজের সবচেয়ে নিকৃষ্টতম যে সমস্ত কাজগুলো আছে সেগুলোই করেছেন। এটি তো শুধুমাত্র আমাদের ভিডিও বা আপনাদের ভিডিওতে দেখানোর কারণে তার অনৈতিক কাজগুলো দৃশ্যমান হয়ে দাঁড়িয়েছে, আর এর পর্দার আড়ালে আরো কি করছেন, কি হচ্ছে, কতটা ভয়ঙ্কর এই নীলা ইসরাফিল, কতটা এই সমাজের জন্য
ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে এই নারীগুলো। একটা পর্যায়ে আমি তাকে ফোন দিই এবং চেষ্টা করি সব কিছু জানার জন্য। আমি আপনার কাছ থেকে একটু ক্লিয়ারলি জানতে চাচ্ছিলাম আর কি, যে প্রত্যেকটা জায়গায় আপনার বিরুদ্ধে নিউজ করা হয়েছে, ঠিক আছে? তো রিয়েলিটি যেটা হচ্ছে, আপনার একটা লাইভে আমি দেখলাম আপনি বললেন যে আপনার বাচ্চা নিয়ে গেছে ওরা, বা আপনি অনেকভাবে এফেক্ট হয়েছেন। তো ওই জিনিসগুলো আসলে আমি ক্লিয়ার কাট জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা, আমি আপনাকে ইতিমধ্যে আমার এই ঘটনাটা আমি অনেক বলেছি। এই ঘটনাটা না বলি, নতুন আপনাকে আমি যে ইনফরমেশনটা দিতে পারি এটা আপনি কুইকলি ছড়ায় দেন। হ্যাঁ, সেটা হচ্ছে, এটা এভিডেন্স আছে। আমি তো কোনো কথাই আর কি এভিডেন্স ছাড়া বলি না। সো জি। এটা আপনি জানালে হাসান আরিফ পরিবারের জন্য এটা হেল্পফুল হবে। আচ্ছা। হাসান আরিফকে এর আগে মুয়াজ 1.5 কোটি টাকার একটা চেক নিয়ে 2022 সালে 1.5 কোটি টাকার একটা চেক লিখে নিয়েছে। তারপরে তার একটা ফ্ল্যাট আরেকজনের কাছে বিক্রি করতে নিয়েছিল, সেখান থেকে অ্যাডভান্স টাকা নিয়েছে 10 লাখ। এগুলি হাসান আরিফ যখন জানতে পারে তখন সে আর চেকে সাইন করতে চায় না। তখন প্রীতি, যে মেয়েটাকে এখন সে বউ বলে দাবি করছে, সে তার বউ না, বেসিক্যালি তার সাথে ডিভোর্স হয়ে গেছে। সে বেসিক্যালি আমার বাচ্চার ন্যানি ছিল। ওই মেয়েটা ড্রাগ সেল করে। ও আচ্ছা। হচ্ছে প্রীতি কাকি নামে, মোহাম্মদপুরে পরিচিত। আপনি কথাগুলো রেকর্ড করতে পারেন বা লিখে রাখতে পারেন। জি, জি। তো ওই মেয়েটা ওই মেয়েটা মোয়াজের সাথে মিলে ওকে আইস খাইয়েছে, আরো অনেক ধরনের ড্রাগস খাইয়েছে। খাওয়ার পরে হাসান আরিফকে হক স্টিক দিয়ে মেরে 1.5 কোটি টাকা চেক জোর করে লিখিয়ে নিয়েছে। এরপরে হাসান আরিফ নিউ মার্কেট থানায়, এটাও আপনি ইনভেস্টিগেশন করতে পারবেন, এগুলো সব মানে প্রমাণ। নিউ মার্কেট থানায় তিনি একটা মামলা করেন মোয়াজের বিরুদ্ধে এবং প্রীতির বিরুদ্ধে। আচ্ছা। তারপরে মোয়াজ প্রীতি পালিয়ে থাকে 5 স্টার হোটেলে। সেখান থেকে র্যাব দিয়ে মোয়াজকে অ্যারেস্ট করায় এবং নিজে হাসান আরিফ তার ছেলে এই কর্মকাণ্ডের জন্য নিচের কোর্টে, মানে জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে উনি হচ্ছে আবেদন করে 7 দিনের রিমান্ড। আর কোর্ট 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। তারপরে ওকে রিমান্ডে দেওয়া হয় 3 দিনের। রিমান্ড শেষে তাকে জেলে দেওয়া হয়। সে মাসখানেক জেলে ছিল। জেল থেকে সরাসরি তাকে, বাইরে না, একদম জেল গেট থেকে সরাসরি তাকে রিহাবে দেওয়া হয়। রিহাবে ছিল সে 20 মাস। তো যেই ঘটনাটা ঘটছে, আমি তো, ওরা তো জি। আমাকে মেরে ফেলবে, এই কারণে আমি হচ্ছে বাচ্চা নিয়ে নিছে, আমাকে মেরে ফেলবে, ডিজিএফআই আমাকে খুঁজতেছে, নানান ধরনের সমস্যা। এর মধ্যে আওয়ামী লীগ, মানে যেহেতু আমি ছাত্র আন্দোলনের রাজপথে ছিলাম, তো আওয়ামী লীগের একটা থ্রেড আমার উপরে আছে। তো সব মিলিয়ে আমি একটু আত্মগোপনে আছি। জি, জি। তো এই সময় ওই মেয়েটা এই সুযোগে, আমি জানি না, আমি এই বিষয়টা শিওর না, আমি ধারণা করছি যেহেতু ওরা এর আগে একবার হাসান আরিফকে মেরে ফেলার অ্যাটেম্প নিয়েছিল এবং হাসান আরিফ নিজেই একটা মামলা করেছে, মামলাটা এখনো আছে। তো আপনারা এটা জানতে চান যে হাসান আরিফ যে মরলো এটা স্বাভাবিক কিনা, নাকি ওনাকে কিছু খাইয়ে মারছে, না কি করছে প্রীতি আর মোয়াজ, এটা কিন্তু আমরা কেউ জানি না। ওই বাড়িতে কিন্তু প্রীতি আর মোয়াজ ছাড়া, কাজের লোক ছাড়া কেউ থাকে না। আমার বাচ্চা দুইটা। তো প্রীতির টার্গেট হচ্ছে, মোয়াজের টার্গেট না, মোয়াজ তো ড্রাগস খাইলে মানুষ কি না করে। প্রীতির টার্গেট হচ্ছে ওই বাচ্চাদেরকে একটু মানে ভুলিয়ে ভালিয়ে হুম, হুম। হাসান আরিফকে কোনোভাবে মেরে ফেলা, তারপরে তো সমস্ত প্রপার্টি তার একমাত্র ছেলে মোয়াজ ওটা হাতিয়ে নেয়া। তো এটা মানে একটু প্লিজ আপনারা একটু প্রকাশ্যে আন। তবে তার মৃত্যুটা কিভাবে হইলো এটা আপনি প্রীতিকে ফোন করেন, প্রীতি থাকে জানতে পারবেন। নিউ মার্কেট থানায় ফোন করেন, র্যাবের কাছ থেকে জানতে পারবেন। ওর নামে মামলা আছে এবং আপনি নিজেই দেখবেন যে হাসান আরিফ সিগনেচার গুলো আছে ওখানে, অ্যালিগেশনস গুলা কি, তাকে মারতে নিয়েছে এবং তাকে জোরপূর্বক 1.5 কোটি টাকা চেক নিয়েছে। সো এইগুলি তার উপরে একবার কিন্তু হয়েছে, হকস্টিক দিয়ে বাড়ি মেরে তার চেম্বার ভেঙেছে। তো এগুলি কিন্তু ওনার উপরে একবার অ্যাটেম্প নিয়েছিল প্রীতি মারার। সো এরকম কিছু করছে। আপনারা আবার ভাইবেন না যে মানে ওই মেয়েটা এই বাড়িতে আছে বলে আমি ওকে এলিগেশন দিচ্ছি। এটা ফ্যাক্ট বলছি, হ্যাঁ, আমি কোনো এলিগেশন দিচ্ছি না। হুম, হাসান হুম। নিজেই মামলা করেছিলেন। সো জি। আপনারা যদি ইনভেস্টিগেশন করেন, আই থিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখানে অনেক বড় একটা রহস্যকে আমার কথা বলে ধামাচাপা দেয়া হচ্ছে, যেটা কেউই জানে না। এগুলো তো আসলে নতুন ঘটনা। ঠিক আছে? আর হ্যাঁ, দ্বিতীয় এটা বিষয় হচ্ছে, এটা এই যে আপনার একটা ওনাকে যে কথা বলবো মারছে, না। মানে কোনো কি তথ্য আছে যে কি মানে না, মারছে না, বা কি? আমার কাছে কোনো তথ্য নেই। এটা আমার শুধুমাত্র ধারণা থেকে ধারণা বলছি। থেকে বলতেছেন, আর আচ্ছা। প্রমাণ, হ্যাঁ, আর প্রমাণ স্বরূপ হচ্ছে ওই নিউ মার্কেট থানার মামলা। আচ্ছা, মানে হাসান আলী দুনিয়া থেকে ছেড়ে চলে গেলেও কতটুকু মানসিক মেন্টাল প্রেসার আর কতটুকু যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করেছে তা কি একবার ভেবে দেখেছেন? এই পুত্রবধূ নীলা কতটুকু যন্ত্রণা দিয়ে তাকে মেরেছে। আজকের এই মৃত্যুর জন্য দায়ী তার এই পুত্রবধূ। কারণ হয়তোবা আপনারা শুনতে পেয়েছেন এই কল রেকর্ডের মাধ্যমে তিনি নতুন আকারের প্ল্যান তৈরি করছে। যেহেতু হাসান আরিফ মৃত্যুবরণ করেছে, তাকে তো আর ধরার সুযোগ নেই। এখন তার সম্পত্তি লুটপাট করার জন্য নতুন এক ফাঁদ তৈরি করছে, যে ফাঁদে হয়তোবা লড়ে লুটপাট করে
এই আবার অসামাজিক ড্রাগস যত অপকর্ম আছে সবকিছুই করবেন। ভালো থাকবেন। আজকে দুপুরবেলা ৩টার সময় মাননীয় উপদেষ্টা জনাব হাসান আরিফকে আমাদের হাসপাতালে আনা হয়। বিভিন্ন প্রোটোকল মেনটেন করার পরে ওনাকে আমরা মৃতই পেয়েছি। ইনফ্যাক্ট ওনার পরিবারের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, উনি ওই সময় ভাত খাচ্ছিলেন এবং ওখান থেকে পড়ে যান। তো আমরা ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, কার্ডিও পালমোনারি ফেইলিয়ার যেটাকে বলে। আমরা বিভিন্ন প্রোটোকল মেনটেন করার পরে চেষ্টা করার পরে ওনাকে ৩টা ৩৫ মিনিটে মৃত ঘোষণা করা হয়। ৩টা ৩৫ মিনিটে ওনাকে মৃত ঘোষণা করা হয়। এখানে ৩টার সময় আনা হয়েছিল ওনাকে। আর জানাজার ব্যাপারে যেটা শুনলাম, আমরা কিছুক্ষণের মধ্যে মৃতদেহ ওনার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করব। ওনারা আজকে বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর মসজিদে একটি জানাজা হবে, আগামীকালকে 11টার সময় আরেকটি জানাজা সম্ভবত হাইকোর্ট মসজিদে হবে। তারপরে দাফনের ব্যাপারে ওনার পরিবারের পক্ষ থেকে জানানো হবে। অসুবিধা আছে আছে বয়োজ্যেষ্ঠ আছে এএফ হাসান আরিফ বাংলাদেশি আইনজীবী ও ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। 1941 সালের 10 জুলাই এএফ হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি সম্পন্ন করেন। এএফ হাসান আরিফ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে 1967 সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। এএফ হাসান আরিফ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আইনজীবী ছিলেন। তিনি 1970-এর দশকে এএফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতারণামূলক প্রশংসাপত্র ব্যবহারকারী বিএনপি সমর্থক বাংলাদেশ হাইকোর্টের একজন বিচারকের লাইসেন্স প্রত্যাখ্যান করেন। তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবীদের সমর্থন করতে ব্যর্থতার কারণে তিনি 4 বছর দায়িত্ব পালন করে পদত্যাগ করেন। 2008 সালের জানুয়ারি থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত তিনি ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তিনি 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 9 আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। 2024 সালের 27 আগস্ট তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ডক্টর ইউনূস। 2024 সালের বর্ষসেরা হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে দ্য ইকোনমিস্ট। আর এই নিয়ে প্রতিক্রিয়া জানতেই প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেয় এই ব্রিটিশ সাময়িকী। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। 15 বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব দিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় নির্বাচন আয়োজনের পর ইউনূস কি করবেন। এর জবাবে প্রধান উপদেষ্টা অভিযোগের সুরে বলেন, তার চাকরি কেড়ে নিয়ে জোর করে দেশে আনা হয়েছে। তিনি তার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হবেন। প্রধান উপদেষ্টা পদে প্রধান বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা ধর্ম নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ আর মাথাচাড়া দেবে না বলে জানান তিনি। তিনি আরও বলেন, তরুণ তরুণীদের এখনই উচিত নিজেদের স্বপ্ন পূরণে সুযোগ কাজে লাগানো। আন্তর্জাতিক এই গণমাধ্যম প্রতিবেদনে জানায়, শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার রয়েছে, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। দীর্ঘদিন পর নিথর দেহে এলেন 54 বছরের কর্মস্থলে। শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আনা হয় অন্তর্বর্তী সরকারের ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। সাবেক এই অ্যাটর্নি জেনারেলের প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান সহকর্মীরা।
এরপর সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। হাসান আরিফের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন সিনিয়র আইনজীবীরা। ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের নতুন বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, সর্বজনের কাছে গ্রহণযোগ্য। এই যে শিক্ষিত এবং এই যে উন্নত মানের লোকদের বিদায় আমাদের সমাজের জন্য একটা দুর্ভাগ্য এবং শূন্যতার সৃষ্টি। আইনজীবী থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, প্রতি ক্ষেত্রেই সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখে গেছেন হাসান আরিফ। জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আর এই জীবনে তার সত্যতা নিয়ে কেউ কোনো কষ্ট কখনো তোলেন এবং একদম বিশ্বাসযোগ্য ছিল। তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয়। গণতন্ত্রকে অন্তর থেকে বিশ্বাস করতেন, সংবিধানকে সমুন্নত রাখার জন্য একজন যুদ্ধ হিসাবে তারা কেরিয়ার ছিল আর কি। সুপ্রিম কোর্টে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় সচিবালয়ে, সেখানেও ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন হাসান আরিফ। তৃতীয় জানাজা শেষে উপদেষ্টা ও সচিবরা বলেন, দেশের ক্রান্তিকালে নিজের অভিজ্ঞতা দিয়ে হাসান আরিফ করে গেছেন নতুন বাংলাদেশ গড়ার কাজ। আমরা প্রার্থনা করব আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। স্যারের যে বিনয়, এই বিনয় তার পরিবারে, আমাদের সকলের মধ্যে, তার কর্মস্থলে নিশ্চয়ই একটা প্রভাব রেখে যাবে। জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে হাসান আরিফের মরদেহ রাখা হয়েছে সিএমএইচে। কানাডা থেকে মেয়ে দেশে ফেরার পর সোমবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও উপদেষ্টার দায়িত্ব পালন করেন হাসান আরিফ। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানাবেন। ইতিমধ্যে আপনারা সব বেশ কিছু ভিডিও দেখেন, যেখানে হাসান আরিফের পুত্রবধূ নীলা ইসরাফিল তিনি বেশ কিছু অভিযোগ তুলেছেন হাসান আরিফ সহ এবং তার ছেলের বিরুদ্ধে। এবং এর পাশাপাশি আপনারা মুফাজ্জল ইসলামের একটা ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে সেখানে তিনি এক পর্যায়ে প্রথমে কিন্তু মানে হাসান আরিফের বিরুদ্ধে নানাভাবে অভিযোগ তোলেন, যেখানে তিনি তার ছেলে এবং মানে শ্বশুর তাকে নাকি দর্শন করেন, এমন একটা অভিযোগও তুলেছেন। অবশ্য অন্যদিকে সেই শ্বশুরকে তিনি তার ছেলের বিরুদ্ধে বিচার দিতে যাচ্ছেন। তাহলে বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো না, যে মানে তার বিরুদ্ধে অভিযোগ, তার মানে আমার মনে হয় এই মেয়েটার হয়তো সমস্যা আছে, নাহলে তার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে, হয়তো টাকা পয়সা বা কিছু একটা এমন উদ্দেশ্য আছে যেটার কারণে তিনি এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন বলে আমি মনে করি। বিষয়টা নিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।